আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আজ নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারী এবং অন্যান্য সাম্প্রতিক ইস্যু, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এই অনুষ্ঠানে আজকের পর্বে কথা বলার চেষ্টা করব এবং শুরু করছি একজন চিকিৎসককে দিয়ে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক গাইনি এবং অবস ডাক্তার কামরুন্নেসা রুনা। ডাক্তার কামরুন্নেসা রুনা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আপনাকে যুক্ত করতে পেরে। আমরা একটু আপনার অভিজ্ঞতা শুনতে এলাম। বিশেষ করে বাংলাদেশে প্রায় 8 মাস হতে চলল করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হবার পরে। এই মধ্যবর্তী সময়ে আমাদের চিকিৎসকরা তারা করোনা ভাইরাসের বিষয়টিকে আগের চেয়ে অনেক ভালোভাবে সামাল দেওয়ার বিষয়টি একটু রপ্ত করেছেন। অনেক নতুন তথ্য আমাদের কাছে এলো। তো আমরা শুরুর দিকে শুনছিলাম যে করোনা ভাইরাসে আক্রান্ত মায়েদের কাছ থেকে নবজাতকের মধ্যে করোনা ভাইরাসের প্রভাব বা সংক্রমণের বিষয়টি নিয়ে আমাদের হাতে প্রথম দিকে যে তথ্য ছিল, এখন নিশ্চয়ই আপনাদের কাছে অনেক তথ্য। গত 8 মাসে আপনি যে রোগীদের চিকিৎসা দিলেন বা তাদের সংস্পর্শে এলেন, তাদের মধ্যে আপনি কি দেখলেন? যে মায়েরা করোনা ভাইরাসে আক্রান্ত, তাদের সন্তানদের ক্ষেত্রে প্রতিক্রিয়া, প্রভাব, সংক্রমণ, উপসর্গ, এগুলো আপনি কেমন কি দেখলেন? কিরকম ছিল চিকিৎসা, আপনার অভিজ্ঞতা? ধন্যবাদ আপনাকে। আমাকে শুনতে পাচ্ছেন? একদম পরিষ্কার শুনছি, আচ্ছা, বলুন। আসলে আমি জি, থ্যাংক ইউ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করি। তো আমার এই করোনাকালীন সময়ে আমাদের হাসপাতালে প্রথমে এটা করোনা ডেজিগনেটেড ছিল না, তো পরে এটা করোনা ডেজিগনেটেড করা হয়েছে। আমাদের আন্ডারে প্রায় 28 জন করোনা আক্রান্ত মা আমরা পেয়েছি। তো এর মধ্যে যাদের প্রসব হয়েছে, বাচ্চাদের পরীক্ষা করে দেখা গেছে আসলে বাচ্চাকে যে ওর নবজাতক শিশুর করোনা আক্রান্ত হয়েছে এরকম কোনো প্রমাণ আমরা পাইনি। আর নানান রকমের সমীক্ষা বা বিভিন্ন দেশে বিদেশের বিভিন্ন গবেষণায় অল্প সময় যদিও দেখা গেছে এখনো গর্ভকালীন অবস্থায় মার কাছ থেকে যে শিশুর মধ্যে করোনা ট্রান্সমিট হয়, যেটাকে আমরা বলি ভার্টিক্যাল ট্রান্সমিশন, এরকম কোনো তথ্য এখনো আমরা পাইনি। তবে এটা দুই একটা বেবির আমি একটা দুটা জার্নাল পড়েছি যেখানে আফটার ডেলিভারি, যখন হয়তো আক্রান্ত মা বুকে দুধ খাওয়াচ্ছেন, তখন তার বাচ্চা আক্রান্ত হয়েছেন। এটা ধারণা করা হচ্ছে যে আফটার ডেলিভারি যখন মার ক্লোজ কন্ট্যাক্টে আসে তখনই হয়তো তার এই বেবির মধ্যে আক্রান্ত এটা সংক্রমণটা হয়েছে। তবে এটার জন্য এত অল্প সময়ের গবেষণায় আসলে খুব একেবারে কনক্লুশন টানা যাবে না। একটু সময় সাপেক্ষ, আরো কিছুদিন, আরো হয়তো বছরখানেক পরে আমরা সঠিকভাবে জানবো বাচ্চার মধ্যে কি প্লাসেন্টা বা ভার্টিক্যাল ট্রান্সমিশনটা হয় গর্ভকালীন সময়ে, অথবা বুকের দুধের মধ্যেও দিয়ে যায় কিনা। আসলে আপনি এখন যেটি পর্যন্ত বলা বলছিলেন হচ্ছে যে আপনার অভিজ্ঞতাটি আমাদেরকে যা বললেন, সেখান থেকে আমাদের দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা যে আপনি বলছেন যে বুকের দুধ বা মায়ের নিবিড় সংস্পর্শে থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে ভূমিষ্ঠ হওয়া নবজাতক বা শিশু তারা আক্রান্ত হচ্ছে। তো আক্রান্ত হলে আমরা একজন পূর্ণবয়স্ক মানুষের মধ্যে যে ধরনের উপসর্গের কথা এতকাল জেনে আসছি, তো সেই শিশুর মধ্যে কি ধরনের উপসর্গ দেখা যাচ্ছে এবং মাত্র ভূমিষ্ঠ হওয়া বা কয়েকদিন বয়সী একটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বা তার শরীর গঠনের যেটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তখন আসলে থাকে, তো এরকম পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে তার ভবিষ্যতের জন্য কোনো বড় ঝুঁকি তৈরি হচ্ছে কিনা, এটি যদিও এখনো বলবার সময় আসেনি, কিন্তু আপনারা যতটুকু দেখেছেন তাতে কি মনে হচ্ছে? আসলে আপনারা তো জানেন করোনা ভাইরাস যদিও এটা প্রাণঘাতী, ম্যাক্সিমাম রোগীরা কিন্তু কমন ফ্লুর মতো ঘরে চিকিৎসা নিয়ে, যেটা মৃদু সংক্রমণ বলি আমরা, সেটা ঘরে চিকিৎসা নিয়েই ওরা ভালো হয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু তীব্র যেগুলাকে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে, যাদের অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, আর যেটা মারাত্মক, এর মধ্যে খুবই কম সংখ্যক মারাত্মক রোগী হয় যারা, আর যেটা একটা সুবিধাজনক ব্যাপার দেখা গেছে কি, মহিলাদের মধ্যে করোনা সংক্রমণ ছেলেদের তুলনায় কম। প্রায় দেশে বিদেশে সব জায়গায় বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে প্রায় 2 থেকে 3 গুণ বেশি সংক্রমিত হয়েছে পুরুষরা। তো তবে যেটা বেবিদের বেলায় আমরা যেটা দেখছি,
বিভিন্ন জার্নালেও পড়েছি, ওদের পজিটিভ এসছে, কিন্তু এরকম জ্বর, কাশি কিংবা হাঁচি এই নবজাতকের, কারণ আপনারা জানেন মায়ের দুধ বা মায়ের গর্ভকালীন সময়ে তার তো মায়ের কাছ থেকে ইমিউনিটি বাচ্চার মধ্যে থাকে, যেটা প্যাসিভ ইমিউনিটি বলি। কাজেই বাচ্চা কিন্তু ইমিউনোডেফিসিয়েন্ট না, বাচ্চার মধ্যেও ইমিউনিটি আছে, মা বুকের দুধ খাওয়াচ্ছেন। আরেকটা কথা, এই যে নবজাতক শিশু, তাকে কিন্তু করোনা আক্রান্ত মাও বুকের দুধ খাওয়াতে পারবে, তবে এটা উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা নিয়ে, যেমন মাস্ক পরবেন, হাতে গ্লাভস পরবেন, আর হাঁচি কাশি হলে সেটা টিস্যুর মধ্যে দেবেন, এবং প্রতিবারেই সাবান দিয়ে হাত ধুয়ে ভালো করে, ইভেন মা যদি একটু হাঁচি কাশি দেয়ও, যে জায়গায় যদি আমরা ভাবি যে ব্রেস্টে কিছুটা হাঁচি বা কাশির লালা পড়লো, সেই জায়গাটা পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। এবং বাচ্চাকে অর্থাৎ বুকের দুধ খাওয়ানোর স্বাস্থ্যবিধির পরে যে বিষয়গুলো আমরা শুনে আসছি গত মেনে চলতে 9-10 হবে। মাস ধরে, মানে পুরোটাই আসলে গভীরভাবে এখানে প্রতিপালন করতে হবে। আপনার মেনে কাছে চলতে আরেকটি প্রশ্ন, যে আমরা জানি যে একজন নারী যখন সন্তান সম্ভবা হন তখন তার শরীরে কিছু সাময়িক পরিবর্তন আসে, নতুন কিছু জটিলতাও কখনো কখনো দেখা দেয়, এবং কোনো কোনো ক্ষেত্রে তার কিছু পরিস্থিতি হয়তো নাজুকও হয়ে উঠতে পারে। আমরা দেখছি যে করোনা ভাইরাসে আক্রান্ত হলে যেটি ইদানিং বিভিন্ন জার্নালে আমরা বেরোতে দেখছি, বা চিকিৎসকরাও অনেকে উল্লেখ করছেন, যে করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার হৃদযন্ত্র, শ্বাসতন্ত্র, লিভার, কিডনি বা এমনকি অস্থি পর্যন্ত নানাভাবে হয়তো তার প্রভাবের মধ্যে পড়ছে, কিছু না কিছু প্রভাব হয়তো দেখা যাচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু ক্ষতি হচ্ছে, এরকমটাও অনেকে বলছেন। তো গর্ভবতী নারীর ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া, প্রভাব কি আপনাদের চোখে পড়ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনাকে যেটা বলেছিলাম আমি, আমাদের 28 জন রোগী ভর্তি হয়েছে, তার মধ্যে মৃত্যু ঘটেছে 5 জন প্রসূতি মায়ের। 3 জন গর্ভাবস্থায়, তখন আমরা, এত খারাপ অবস্থা ছিল তার নালীর সংক্রমণ হয়ে এত এত একেবারে মারাত্মক ঝুঁকিতে ছিলেন, তিনি আনকনসিয়াস ছিলেন। আমরা মেডিকেল বোর্ড করে তাকে সিজার করে বাচ্চাটা বের করে দিয়েছি, কিন্তু আলটিমেটলি বাঁচাতে পারিনি। এরকম 3 জন একেবারে গর্ভাবস্থায় মারাত্মক সংক্রমণ নিয়ে এসছেন, তাদের শ্বাসনালী খুলছেনই না বলতে গেলে, যেটা যেমন আমরা বলি লাং ফাইব্রোসিস। কাজেই শ্বাস থলিগুলো, বায়ুথলিগুলো ফুলে না, মায়ের মধ্যে অক্সিজেন কম যায়। এরকম 3 জন মারা গেছে। আর 2 জন ডেলিভারির পরে সংক্রমিত ছিল, ডেলিভারি হয়েছে, তারপরে মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে 5 জন প্রসূতির মৃত্যু ঘটেছে। তবে যারা বেশি, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কারো, অথবা কারো যেমন ব্লাড প্রেশার বেশি, নিয়ন্ত্রণে নেই, হার্ট ডিজিজ আছে, ও মরবিডিটি থাকলে তাদের সংক্রমণটা বেশি হয় সেই তুলনামূলকভাবে। তবে এখনো আমরা আশাবাদী যে, যেহেতু কোভিড ছেলেদের বেশি হচ্ছে তুলনামূলকভাবে, মেয়েদের কম। মেয়েদের স্ট্রোজেন হরমোন একটা ফ্যাক্টর, যেটার জন্য এই শ্বাসনালীকে সুরক্ষিত রাখে। কাজেই এই হরমোন, মেয়েদের তো স্বাভাবিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাও কম, বেশি, যার জন্য আর মেয়েরা সাধারণত অনেক কষ্ট করে, কষ্ট সহিষ্ণু, হাইজিন মেনটেন করে। এই জন্য মেয়েদের বেলায় এখনো করোনা সংক্রমণ তুলনামূলকভাবে ছেলেদের চেয়ে কম। সিগারেট খায় না মেয়েরা আমাদের দেশের, এটাও একটা ফ্যাক্টর। তবে মেয়েদের যদি আমরা তুলনা করি, গর্ভাবস্থায় যেহেতু একটু ইমিউনোডেফিসিয়েন্সি থাকে, তাদের নর্মাল নারীদের তুলনায় প্রসূতি মায়েদের সংক্রমণের হার একটু বেশি, তাদেরকে সতর্ক থাকতে হবে বেশি। নিশ্চয়ই এই মুহূর্তে যে দর্শকরা আছেন তাদের মধ্যে যারা সন্তান সম্ভবা বা তাদের কোনো স্বজন সন্তান সম্ভবা, তারা নিশ্চয়ই আপনার এই আলোচনা থেকে তারা নিশ্চয়ই অনেক ইনসাইট পেলেন, তাদের নিশ্চয়ই অনেক উপকার হলো। অনেক ধন্যবাদ ডাক্তার কামরুন্নেসা রুনা আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমার দর্শকদের জন্য অনেক ধন্যবাদ। তারা যেন মাস্ক পরে থাকেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন, এবং একটু যেন কোনো গ্যাদারিং এ না যান। প্রসূতি মায়েরা সাবধানে থাকবেন। আপনি নিজে ভালো থাকুন, আপনার গর্ভের সন্তানকে সুস্থ রাখুন, ভালো রাখুন। বেশিরভাগ দেশের মানুষের এক ধরনের নজর রয়েছে দেশে বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি দেশের প্রেসিডেন্ট নির্বাচনের
ফলাফল কি হয় তা জানার জন্য। এবং এখনো পর্যন্ত আমরা দেখছি যে পুরো বিষয়টি বেশ নাটকীয়তায় মোড়া, এবং এখনো কিছু ভোট গণনা বাকি রয়েছে। এবং আমরা দেখছি যে জয় পেতে ইলেকটোরাল কলেজে 270টি ভোট প্রয়োজন, সেখানে ডোনাল্ড ট্রাম্প 214টি এবং জো বাইডেন 253টি তিনি পেয়েছেন। এবং এখনো পর্যন্ত যে ভোট গণনাগুলো হচ্ছে সেখানে বিশেষ করে ব্যাটল গ্রাউন্ড হিসেবে যে পরিচিত যে স্টেটগুলো, বিশেষ করে পেনসিলভেনিয়া, সেখানে ডোনাল্ড ট্রাম্প হয়তো কিছুটা এগিয়ে থাকলেও জো বাইডেন খুব শিগগিরই তার সঙ্গে ব্যবধান কমিয়ে আনছেন। এবং এরই মধ্যে অনেক ঘটনার কথা নিশ্চয়ই গণমাধ্যমের কল্যাণে আপনারা জানছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। আমরা এই আলোচনাটি শুরু করছি। আমাদের সঙ্গে একজন অতিথি এরই মধ্যে চলে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস। ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনাকে আলোচনায় পেয়ে। আমরা ঘটনার বেশ ঘনঘটা দেখছি এবং আমরা অনেকগুলো গত কয়েক দশকে অনেকগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঘটনা যদি আমরা নিকট অতীতে যদি প্রত্যক্ষ করে থাকি, কিন্তু এমনটি আসলে আমাদের নিকট অতীতে আমরা কখনো দেখিনি। এবং যারা অনেকগুলো নির্বাচন প্রত্যক্ষ করেছেন তারাও বলছেন এটি একেবারেই অভিনব এবারকার ঘটনা। আমরা এখনো জানি না যে শেষ পর্যন্ত কে বিজয়ী হবেন। আমরা অনুমান করছি যে জো বাইডেন যেহেতু এগিয়ে আছেন এবং ডোনাল্ড ট্রাম্প এক ধরনের পরাজয়ের আভাস পেয়ে তিনি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। অনেকগুলো মামলা হয়েছে এবং তিনি টুইটারে এক ধরনের যুদ্ধ চালাচ্ছেন, বলছেন এখনই গণনা বন্ধ করার জন্য। এবং কোথাও কোথাও আমরা সংঘাতেরও মৃদু আভাস পাচ্ছি। তো এখনো পর্যন্ত যা পরিস্থিতি, আপনার কাছে কি মনে হচ্ছে, আপনার বিশ্লেষণ? ধন্যবাদ। আসলে আপনি একেবারেই সঠিক বলেছেন যে বর্তমানের এবারের যে মার্কিন নির্বাচন, এই নির্বাচনে সত্যিকার অর্থে আমরা যেভাবে দেখছি যে ফলাফল এখন কিছুটা সময় মনে হচ্ছে যে জো বাইডেনের ফেভারে, কিছুটা আগেও গতকালও মনে হচ্ছে কিছুটা সময় যে ডোনাল্ড ট্রাম্পের ফেভারে, এবং এখনো পর্যন্ত আমাদের মনে হচ্ছে অপেক্ষা করতে হবে। এবং এই অপেক্ষাটা হয়তোবা শনিবার বা রবিবার পর্যন্ত গড়াতে পারে, পার্টিকুলারলি পেনসিলভেনিয়ার যে অবস্থা দেখা যাচ্ছে। এবং যেহেতু আপনি নিজে বলছিলেন যে লসুট করার কিছুটা প্রচেষ্টা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, সুতরাং সেগুলো সম্পর্কে এখনো পর্যন্ত যদিও কোনো মানে কঠিন বা শক্ত সিদ্ধান্ত আসেনি যে এই ভোট গণনা একেবারে বন্ধ করে ফেলতে হবে, কিন্তু কিছুটা অবজারভেশনের প্রসঙ্গ এসছে। অর্থাৎ যেমন একটা জায়গায় দেখছিলাম যে পেনসিলভেনিয়াতে একটা কাউন্টিতে বলা হয়েছে যে যে যারা রিপাবলিকান পার্টির যারা যারা সমর্থক এবং ওখানে কার্যকর্তা রয়েছে, তারা ভোট কাউন্টের সময় সামনে থাকতে হবে। অর্থাৎ মনে হচ্ছে যে এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যেভাবে এটাকে একটা আইনি লড়াই নিয়ে যেতে চাচ্ছে, সেভাবে না হলেও যেহেতু এটি একটি লসুট হয়েছে, সেখানে হয়তো বা ডেফিনেটলি স্থানীয় বিচারকদের এখানে এক ধরনের অবজারভেশন থাকবে। মোদ্দা কথা হচ্ছে যে একটা ডেমোক্রেসিতে যে জিনিসটা এক্সপেক্ট করা হয় সেরকমই একটা অবস্থা হয়েছে, মানুষের রায়ের প্রতিফলন ঘটেছে। এবং এখন আমাদের দেখতে হবে যে ব্যাটল গ্রাউন্ড স্টেট শুধু পেনসিলভেনিয়া নয়, অ্যারিজোনাতেও আমি দেখতে পাচ্ছি যে 14,000 ভোটের ব্যবধান রয়েছে। সেখানে এখনো প্রায় 60,000 ভোট কাউন্টিং বাকি রয়েছে। সো এখানে কে কিভাবে এগিয়ে যেতে পারে। জর্জিয়া, যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং অনেকখানি পর্যন্ত মনে হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প এখানে বেশ ভালো ব্যবধানে এগিয়েছিলেন, কিন্তু গ্র্যাজুয়ালি আজকের দিনের ভোট কাউন্টিং এ মনে হচ্ছে সেই ব্যবধান কমাতে কমাতে এখন সেটা বোধহয় 11,000 এর মতো একটা ব্যবধানে চলে এসছে সেখানে। তো এই যে টুইস্ট গুলো হচ্ছে, পার্টিকুলারলি 3টা বা 4টা স্টেটে, নেভাদার কথাও এখানে খুবই গুরুত্বপূর্ণ। সো এটা আসলে আমরা বাইরের থেকে যারা এই ইলেকশনটা অবজার্ভ করছে, আমাদের কাছে তো বটেই, আমি অনুমান করতে পারছি যে যারা আমেরিকার সাধারণ নাগরিক, পলিটিক্যাল অবজারভার, যারা ইলেকশনকে অবজার্ভ করছে, তারাও খুবই গুরুত্বের সাথে এই বিষয়টাকে মানে মানে অবজার্ভ করছে বা অবলোকন করছে, আমি বলতে চাই। না, নিশ্চয়ই। এবং আমরাও আসলে দেখছি, এবং আমরা যদিও গত কয়েকদিনে নানাভাবে নানা দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু পুরো পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছি, বিশ্লেষণও করবার চেষ্টা করছি। তো এখনো পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে যে ট্রাম্প এখনো তার যে অবস্থানে তিনি শুরু থেকে অনড় ছিলেন সেই অবস্থানে তিনি আছেন, এবং তিনি ভোট গণনা বন্ধ করার জন্য দাবি জানাচ্ছেন, এবং আইনি প্রক্রিয়া তো আসলে তিনি এরই মধ্যে শুরু করেছেন। তো সেক্ষেত্রে যে পরিস্থিতির একটা অনুমান আমাদের কাছে ছিল সেই পরিস্থিতির দিকেই তো যাচ্ছে। আপনার কাছে তো আর ভিন্ন কিছু মনে হচ্ছে না নিশ্চয়ই? একটা বিষয় হচ্ছে যে মানে ডেফিনেটলি রেজাল্ট হয়তো বা আসবে,
এবং যদিও এখন মনে হচ্ছে যে আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরে এটাকে আরো অনেক দিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে কিনা, পার্টিকুলারলি 20 বছর আগের যদি উদাহরণটা আমরা নেওয়ার চেষ্টা করি, যেখানে 34 দিন পরে ফ্লোরিডার একটা কাউন্টির ভোট কাউন্টের পরে জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছিলেন। এবারও কি আমাদেরকে 1 মাসের মতো অপেক্ষা করতে হবে? সেই জায়গাটাই হয়তো বা এখনো পর্যন্ত বিশেষজ্ঞদের বা যারা ফোরকাস্ট করতে চান তাদের জন্য এটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত মনে হচ্ছে যে হয়তো বা অতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আমাদের আর 1 থেকে 2 দিন অপেক্ষা করতে হবে, পার্টিকুলারলি নেভাদার রেজাল্ট, অ্যারিজোনার রেজাল্টটা বোঝার জন্য। কারণ এদিকে যদি 11টা হওয়ার পরে 264 এবং তারপরে নেভাদার 6টা সিট যদি বাইডেনের কাছে চলে আসে 270, মানে এখনো আশা করা হচ্ছে যে আগামীকালে সম্ভবত অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে যে যে কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, বা পরশুদিন ম্যাক্সিমাম। কিন্তু পেনসিলভেনিয়ার লসুটটা হয়তোবা, কারণ এখানে যেহেতু ট্রাম্প মোটামুটি 1 লক্ষ ভোটে এগিয়ে আছেন, যদিও এখানে প্রায় এখনো 5 লক্ষের উপরের ভোট কাউন্ট করা হয়নি, এবং যার মধ্যে পার্টিকুলারলি যে একটু আগে বলছিলাম লসুটের কারণে 3 লক্ষ ভোট কাউন্ট করার ক্ষেত্রে এই ধরনের অবজারভেশনের কথা বলা হয়েছে। সুতরাং সেই জায়গায় লসুটটা হয়তোবা একটু ভোগাতে পারে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে জর্জিয়ার যে টার্ন ওভারটা হয়েছে, খুবই ইন্টারেস্টিং সুইংটা হয়েছে এখানে। এখন মাত্র 12,000 ভোটের ব্যবধান, এখনো 50,000 ভোট কাউন্টিং বাকি রয়েছে। এই 50,000-এর রেজাল্ট আগামীকালের মধ্যে চলে আসার কথা। সেক্ষেত্রে হয় আমরা আগামীকাল পরশু একটা রেজাল্ট পাবো, এবং সেটা সম্ভবত, যদি ভুল না করি, তাহলে জো বাইডেনের পক্ষে যাওয়ার কথা। এর মাঝখানে খুব সিগনিফিকেন্ট লসুট যদি অন্য হয়, এখন যে 3টা বা 4টা হয়েছে সেগুলো মাইনর, কিন্তু আরো সিগনিফিকেন্ট লসুট হলে তখন হয়তো একটু ভিন্ন। আমরা যে বিষয়টি মানে আগেও আলোচনা করেছি, আজকে পরিস্থিতি তো এক ধরনের পরিবর্তন হচ্ছে, ফলে আবারও এই আলোচনাটি এই পর্যায়ে আসলে কেমন হয় আবার একটু শুনি। আমরা এরকম বুঝতে পারছিলাম যে ট্রাম্প যদি বিজয়ী হন তাহলে তার যারা সমালোচক ছিলেন, বিশেষ করে গণমাধ্যম সিএনএনের মতো, তো এরকম আরও যারা বিপক্ষ অবস্থানে, তারা হয়তো কিছুটা প্রতিহিংসার শিকার হলেও হতে পারেন, কারণ ট্রাম্প এর আগে এরকম উদাহরণ অনেক তৈরি করেছেন। আবার ট্রাম্প যদি কোনো কারণে পরাজিত হন তাহলে তিনি ব্যক্তিগতভাবে এবং তার পরিবার সহ তারা হয়তো নানা রকম বিপর্যয়ের মধ্যে যেতে শুরু করবেন। এরকম নানা বিশ্লেষণ আমরা আসলে ভোটের অনেক আগে থেকেই জানি। এখন যে পরিস্থিতিতে গোটা যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে, তাতে আপনার কাছে কি মনে হচ্ছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন একটা ছোট্ট অ্যানালিসিস শুনছিলাম, সেটা হচ্ছে যে সিএনএন এর এক সাংবাদিক বলছিলেন যে আসলে এখন ট্রাম্পের অবস্থা কি, এবং পার্টিকুলারলি গত 20 ঘন্টায় ট্রাম্পের থেকে কোনো ধরনের টুইট বার্তা ছাড়া তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখা যায়নি। তো অনেকে মজা করে বলছেন যে আসলে তিনি কি হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন কিনা। হয়তোবা সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তার পরিবারের অনেক সদস্যদের মানে প্রশাসনে, সরকারের প্রশাসনে অংশগ্রহণ রয়েছে, বিশেষ করে তার মেয়ে, তার জামাতা, তাদের সকলেরই একটা ইম্পর্টেন্ট বন্ডিং আমরা দেখছি যে প্রশাসনে। একই সাথে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক আগে থেকেই তারা অনেক বেশি পরিমাণে প্রতিষ্ঠিত একটি পরিবার। সুতরাং ফলাফল যাই হোক না কেন, এবং তাকে যদি হোয়াইট হাউস ছেড়ে যেতেও হয় পরবর্তী সময়ে, অবশ্যই এরকম একটা পরিস্থিতিতে ব্যাকআপ প্ল্যান বলি বা পরবর্তী পরিস্থিতি বলি বা ফিউচার প্ল্যান, সেগুলো এক ধরনের আমার মনে হয় করাই থাকে। একটা বড় প্রশ্ন আসছে যে যদি রিপাবলিকান পার্টি এবং ডোনাল্ড ট্রাম্প এবার হেরে যান এবং জো বাইডেন ক্ষমতায় আসেন, তাহলে রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ কি হবে? কারণ একটা সময় কিন্তু এই পার্টিতে বিভাজন তৈরি হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, যে ডোনাল্ড ট্রাম্প কি রিপাবলিকানিজম বা এই আইডিয়াল ধারণ করেন কিনা, নাকি উনি আরো রক্ষণশীল এবং আরো বেশি পরিমাণে কনজারভেটিভ। সুতরাং এইটা একটা সামনে বড় বিষয় হবে যে রিপাবলিকান পার্টি কি তার রক্ষণশীল চরিত্র ধরে রেখে অন্য আরেক ধরনের নেতা খুঁজে পেতে সক্ষম হবেন কিনা সিনেট থেকে বা সিনেটের বাইরে থেকে, যে কোনো জায়গা থেকে হোক, অথবা ডোনাল্ড ট্রাম্প কিভাবে তার যে লিগেসি সেটা রেখে যাবেন পরবর্তী সূত্রধরদের কাছে সেই জায়গাটাতে। বাট ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প বা তার যে ব্যবসায়িক যে বলয়, তার যে পরিবার, তাদের কিন্তু মানে সেকেন্ড যে জায়গাটা বা দ্বিতীয় যে জায়গাটা, সেটা কিন্তু আমি বলবো যে প্রতিষ্ঠিত রয়েছে। সো দে উইল সার্ভাইভ এন্ড দে উইল ফ্লাই কোয়াইট হাই। আমরা একটা ব্যাপার দেখলাম যে সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন এরই মধ্যে রেকর্ড সংখ্যক ভোট
তিনি কিন্তু ব্যক্তিগতভাবে তিনি পেয়েছেন, কিন্তু তার ব্যক্তিগত ইমেজ, তিনি এর আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং দীর্ঘদিন তার রাজনৈতিক ক্যারিয়ার একেবারে তৃণমূল পর্যায়ে থেকে তিনি একটু 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 করে তিনি কিন্তু আজকের এই পর্যায় পর্যন্ত তিনি উঠে এসেছেন। তো এখানে আসলে দলীয় পরিচয়, দলীয় অবস্থান, দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়া, এটির যতখানি একটি প্রভাব রয়েছে এবং জো বাইডেনের ব্যক্তিগত ইমেজ আসলে যতখানি, সেখানে ট্রাম্পের ব্যক্তিগত ইমেজ আসলে তার দলীয় ইমেজের চেয়ে নিশ্চয়ই অনেকটা বেশি। তার ব্যক্তিগত ইমেজের এখানে একটি বড় ব্যাপার রয়েছে রিপাবলিকান দলের চেয়েও, এমনটা অনেকে বলছেন। যদি তিনি বিজয়ী হন তাহলে সেক্ষেত্রে এরই মধ্যে আমরা দেখেছি যে গত টার্মে তিনি তার পরিবারের বিভিন্ন সদস্যকে তিনি কিন্তু এক ধরনের ক্ষমতায়িত করেছেন, যাদের এর আগে রাজনৈতিক অভিজ্ঞতা বা ক্যারিয়ার ছিল না, তারা এবারই কিন্তু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মাধ্যমে এক ধরনের রাজনীতিতে তাদের যাত্রা শুরু করেছেন। তো যদি তিনি আবারও পুনর্নির্বাচিত হন সেক্ষেত্রে পরিবারতন্ত্র, ট্রাম্পের ক্ষেত্রে ট্রাম্পের পরিবারতন্ত্রের একটি সূচনা কি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? কারণ ট্রাম্প নিজেও এই বিষয়ে কয়েকবার আভাস দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ দুই লিডারের, যদি আপনি যেটা বললেন খুবই খুবই সঠিকভাবে আপনি এখানে আইডেন্টিফাই করতে পেরেছেন, যে সেটা হচ্ছে যে জো বাইডেনের ক্ষেত্রে বা আমেরিকাতে ইনফ্যাক্ট ডেমোক্রেট দলগুলোতেও আমরা দলের অন্যান্য প্রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টা অতটা দেখিনি, যে পরিবারের ভেতর থেকে এসে একেবারে প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা, যে জায়গাটা আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি, যিনি যেহেতু তিনি ব্যবসায়ী এবং ব্যবসায় এই বিষয়টা সুপ্রতিষ্ঠিত যে পরিবারের লোকজন ব্যবসায় আসে, তো তিনি মোটামুটি রাষ্ট্র পরিচালনার জায়গাটাতে কিন্তু এক ধরনের ট্রানজাকশনাল সিচুয়েশন তৈরি করেছেন। অর্থাৎ এখানেও তাকে তিনি যাকে মনে করেছেন যে পরিবারের মধ্যে থেকে এই জায়গাটা দায়িত্ব পালন করতে পারবেন, তাকে সেই জায়গায় বসিয়েছেন। এবং জ্যারেড কুশনারের কথা বলা হয় বা ইভাঙ্কা ট্রাম্পের কথা বলা হয়, এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গায় নেগোসিয়েশন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অন্যান্য রাষ্ট্রনায়কদের সাথে এখানে কিন্তু আমরা দেখার চেষ্টা করেছি। পরিবারতন্ত্র কিন্তু যদি ওই সেন্সে আমি তুলনা না করি ইনফ্যাক্ট দক্ষিণ এশিয়া বলি বা আফ্রিকা বলি বা অন্যান্য দেশে যেরকম করে পরিবারতন্ত্র অন্যান্য মহাদেশে কিছু দেশে কাজ করে, তারপরেও কিছুটা হলেও আমেরিকার কনটেক্সটে এখানে তো পরিবারতন্ত্র তার প্রথম টার্মে তিনি শুরু করেছেন। এবং এই ধারাবাহিকতায় যদি দ্বিতীয়বারও ট্রাম্প ক্ষমতায় থেকে যান, তবে এটা আশা করা যায় যে যারা তার পরিবারের সদস্যরা এখন রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তারা আরো অনেক বেশি এম্পাওয়ার্ড হবেন। পার্টিকুলারলি একটা এক্সাম্পল তো আমি দিতেই পারি, যে যেখানে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সাথে আলোচনার ক্ষেত্রে তার জামাতাকে তিনি এখানে পদায়ন করেছেন এবং তিনি সেটা মানে সমহিমায় কাজ করে যাচ্ছেন। তো এটাকে তো আরো বেশি পরিমাণে ব্যবহার করা হবে। পার্টিকুলারলি আপনি যদি ইসরায়েলের সাথে আরব বিশ্বের বিভিন্ন দেশের যে সম্পর্কের এক ধরনের উন্নতি তিনি তার সময় করেছেন, বা যেটাকে অনেকে হয়তো বা সমালোচকরা ভিন্নভাবে দেখতে পারেন, কিন্তু এই জায়গাটাই কিন্তু তিনি নিজেই সেটাকে হাইলাইট করেন যে এটা আসলে তারই পরিবারের এই সদস্যরা যারা রয়েছে তাদেরই এখানে কৃতিত্ব। সুতরাং এটা এক ধরনের পরিবারতন্ত্রকে তো তিনি প্রাধান্য দিয়েই থাকেন। আচ্ছা, সেটি তিনি আবার নির্বাচিত হলে হয়তো সেটি আরো একটা স্থায়ী এবং দীর্ঘমেয়াদী হয়তো একটি প্রভাব বা একটি স্থায়িত্ব আমরা দেখব। আরেকটি বিষয় যে আমরা দেখলাম যে ট্রাম্প নির্বাচিত হওয়ার একদম আগে থেকেই, গতবার আগে থেকেই আমরা দেখছিলাম যে সিএনএন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য প্রভাবশালী গণমাধ্যমগুলো তার বিরোধিতা করেছে এবং তার মেয়াদের প্রায় পুরোটা সময় আমরা দেখেছি যে দেশের প্রেসিডেন্ট বনাম গণমাধ্যম, বিশেষ করে সিএনএন সহ আরো কয়েকটি, তাদের মধ্যে এক ধরনের লড়াই, এক ধরনের বিরোধের চর্চা, এটি আসলে বরাবরই আমরা আসলে দেখেছি। সিএনএন বরাবরই ট্রাম্পের সমালোচনা করে গেছে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নয়, বেশ কিছু পক্ষ সমালোচনায় মুখর ছিল, যেমনটি বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি যারা কিছুটা বিবেচক বলে পরিচিত, বিশ্লেষণী ক্ষমতার অধিকারী, মুক্ত চিন্তা করেন, এই মানুষগুলো বরাবরই ট্রাম্পের বড় সমালোচক ছিলেন। এত সমালোচনা, এত নিন্দা, এত হাস্যাস্পদ হওয়ার ঘটনা, তারপরও আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক ভোটার কিন্তু তার প্রতি আস্থা রেখেছেন, তাকে আবার পুনর্নির্বাচিত করার জন্য তারা সমর্থন দিয়েছেন। এখনও নিশ্চিত নয় যে তিনি ভোটে জিতবেন কি জিতবেন না, সেটি পরের প্রশ্ন, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ভোট কিন্তু তিনি পেয়েছেন এবং জো বাইডেন হয়তো এগিয়ে আছেন, কিন্তু ট্রাম্পের ব্যবধানও কিন্তু নেহাত কম নয়। এই উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমর্থন এত কিছুর পরেও এটাকে কিভাবে বিশ্লেষণ করা যায়?
খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আর কি, মানে এবং এটাই সম্ভবত মানে ট্রাম্প বা যারা এখন আমরা বলি যে রক্ষণশীল বা একটা শব্দ ব্যবহার করা হয় পপুলিস্ট, এই লিডাররা যাদেরকে আপনি যেভাবে বলছিলেন যে উদারনৈতিক বিশ্ব এবং উদারনৈতিক মিডিয়া, উদারনৈতিক সমালোচক এরা যেভাবে সমালোচনা করে থাকে, তারপরেও এই ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ এত কি করে পপুলার সাপোর্ট, জনগণের সমর্থন পেয়ে থাকে, তার মূল বিষয়টা হচ্ছে যে তারা যেভাবে এই শিবিরকে, অর্থাৎ যারা সমালোচনা করে থাকে, যারা তথাকথিত লিবারেল যে গ্রুপ বা গোষ্ঠীগুলো, তাদের তাদের সমর্থক, এটাকে আপনি সিএনএন মিডিয়া গ্রুপ বলেন বা ইউনিভার্সিটির একাডেমিকরা বলেন, খুবই শিক্ষিত আপার ক্লাস আপার মিডল ক্লাস লোকজনকে বলেন, তাদেরকে যেভাবে আইডেন্টিফাই করা হয় যে তারা আসল সমস্যাটা কখনো বুঝতে পারে না, তারা আন্তর্জাতিকতায় বিশ্বাস করে, তারা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনে বিশ্বাস করে, কিন্তু জাতীয় স্বার্থ দেখে না। তার বিপরীতে ডোনাল্ড ট্রাম্প বা তার মতো নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা যে জায়গাটাকে হাইলাইট করে সেটা হচ্ছে যে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত, আন্তর্জাতিক বা এই ধরনের যে সংস্থাগুলো রয়েছে বা এই ধরনের যে মতাদর্শগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে এসে জাতীয় স্বার্থকেই শুধু প্রাধান্য দেওয়া উচিত। যে কারণে আপনি খেয়াল করে দেখবেন ডোনাল্ড ট্রাম্পের স্লোগানটা হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন, মেক আমেরিকা ফার্স্ট এগেইন। তো এটা করতে গিয়ে তিনি পৃথিবীর অনেক দেশের সাথে সম্পর্ক খারাপ করেছেন এবং তিনি শুধু এটাই বুঝিয়ে গেছেন সেই সমস্ত সমর্থকদের যারা এত কিছু বিশ্বাস করে না, তারা শুধু বিশ্বাস করে একজন মানুষ আমেরিকাকে সবচেয়ে ভালোভাবে বা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন। তো এটা এক ধরনের মোহ তৈরি করা, এবং সত্যিকার অর্থে একটা বড় অংশের মানুষ, যে অংশ হয়তো বা ততটা শিক্ষিত না, কলেজ এডুকেটেড না বা ইউনিভার্সিটি এডুকেটেড না, বা হয়তো বা হাউস ওয়াইফ বা রিটায়ার্ড পার্সন বা সিনিয়র সিটিজেন্স, এর একটা গুরুত্বপূর্ণ সংখ্যায়, এবং এরা বিশ্বাস করেন যে ট্রাম্প যেভাবে বলছে যে মেক্সিকোতে যারা থাকে বা যারা মেক্সিকান আমেরিকা আসছে তারা সকলে খারাপ মানুষ, তারাও বিশ্বাস করেন যে হ্যাঁ তারাও সকলে খারাপ মানুষ। তো বাকি অনেক মিডিয়া হয়তো বা সাথে থাকলো না, অনেক সমালোচক সাথে থাকলো না, কিন্তু একটা বড় অংশের সমর্থন ট্রাম্প সবসময় পেয়ে থাকে। তিনি এই প্রভাবটি আসলে গত 4 বছরে তিনি আসলে বজায় রাখতে পেরেছেন এবং সাম্প্রতিক তার যে নির্বাচনী প্রচার সেখানে তিনি এই সমর্থন অ্যাটলিস্ট কমতে দেননি, তিনি আসলে ধরে রেখেছেন বা বাড়িয়েছেন। আমরা আসলে তার ফলাফল এখনো পর্যন্ত যেটুকু দেখছি, নির্বাচনী ফলাফল যেটুকু আমাদের কাছে এসছে, তাতে তার একটা প্রতিফলন নিশ্চয়ই আমরা দেখছি। আমাদের আলোচনা আরও কিছুক্ষণ আমরা আসলে চালিয়ে নিতে পারতাম, আমাদের আরও বেশ কিছু বিষয় নিয়ে আপনার সঙ্গে আলাপ করবার ছিল, কিন্তু আমাদের সময় একেবারেই শেষ। আমরা আজকের আলোচনাটি এখানেই শেষ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ ডক্টর নীলারঞ্জন বিশ্বাস। আপনাকেও ধন্যবাদ। কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর নীলারঞ্জন বিশ্বাসের সঙ্গে, এবং যথারীতি আমাদের আলোচনার বিষয় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে দর্শক, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।